তাই না? আমরা সকলেই কম বেশি এখন আমাদের প্রত্যেকের ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করে দিতে পারি, তাই তো? যদি নিজের সাইটে পারি তাহলে হচ্ছে বাইরের সাইটেও পারবো, তাই না? আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স কেন করতে হয়, এটার হচ্ছে অন্যতম রিজন হচ্ছে আপনার অনেকগুলো স্ট্যাটিস্টিক্স রিপোর্ট যেগুলো আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে জানার প্রয়োজন হয়, যেমন হচ্ছে স্পেশালি ভিজিটর এবং লাইভ ভিজিটর, যেটা আমরা রিয়েল টাইম থেকে দেখতে পারছি। তো এছাড়াও গুগল অ্যানালাইটিক্স এর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোলের কিন্তু হচ্ছে আপনার লিমিট আছে। গুগল সার্চ কনসোলে ডাটা যখন হচ্ছে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আটকে যাচ্ছে স্যার। আটকে যাচ্ছে না স্যার। আচ্ছা, ওয়েট। ইয়েস স্যার। এখন প্রপারলি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, গুগল অ্যানালিটিক্সটা আমরা হচ্ছে অ্যাড করতে পারি। তো গুগল অ্যানালিটিক্স এর আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স কিন্তু আনলিমিটেড ডাটা, ওয়েবসাইটের ডাটা গ্যাদার করতে পারে, কিন্তু গুগল সার্চ কনসোল একটা লিমিট আছে। হ্যাঁ, গুগল সার্চ কনসোলের লিমিট আছে। এই জন্য কি করতে হয়, আবার গুগল অ্যানালাইটিক্স এর সঙ্গে গুগল সার্চ কনসোলকে কানেক্ট করে দিতে হয়। তো এই কানেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনার বায়ারে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন দেখা যাবে যে আপনাকে বলবে যে নট অনলি গুগল অ্যানালাইটিক্স যে অ্যাড করবেন এমনটা না, গুগল সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করতে হবে। তো এই কাজটা কিভাবে করবেন একটু দেখেন। আর আজকে সবাই একটু থাকেন, আজকে মোটামুটি প্র্যাকটিস করতে দেব সবাইকে। প্রিভিয়াস যাদের যাদের প্রবলেম আছে প্রবলেমগুলো বলবেন, তাহলে সলভ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, কেয়ারফুলি দেখেন, এখানে আমাদের যে গুগল অ্যানালাইটিক্স এর যে হচ্ছে ড্যাশবোর্ডটা, সেখানে যাবেন। যে কোনো প্রপার্টি যখন আপনি অ্যাড করবেন ড্যাশবোর্ডে যাবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি হচ্ছে যে অবস্থানে আছেন বা থাকবেন, এখান থেকে দেখবেন আপনি হচ্ছে নিচে দেখবেন এই যে হোম, তারপরে কাস্টমাইজেশন, তারপরে রিয়েল টাইম, তারপরে হচ্ছে অডিয়েন্স, তারপরে হচ্ছে একুইজেশন। ওকে, এই একুইজেশন নামে যে হচ্ছে পাবেন। তারপরে দেখুন বিহেভিয়ার আছে, কনভার্সনস আছে, অ্যাট্রিবিউশন আছে, ডিসকভার আছে, অ্যাডমিন আছে। ওকে, তো এখান থেকে আরো কিছু কাজ আছে, সেগুলো দেখাবো। তো তার আগে দেখেন অ্যাকুইজিশনটা দেখেন। অ্যাকুইজিশনে যখন ক্লিক করবেন, এখানে কিন্তু কিছু সাব মেনু পাবেন, যেমন হচ্ছে ওভারভিউ, অল ট্রাফিক, গুগল অ্যাডস, গুগল এই যে সার্চ কনসোল, সোশ্যাল, তারপর হচ্ছে ক্যাম্পেইন। তো আমাদের দরকার হচ্ছে সার্চ কনসোল। তাহলে কোথায় যাবেন? অ্যাকুইজিশনে যাবেন, অ্যাকুইজিশন থেকে সার্চ কনসোলে যাবেন। সার্চ কনসোলে ক্লিক করলে দেখবেন এখানে আপনি হচ্ছে ল্যান্ডিং পেজেস, কান্ট্রিজ, ডিভাইস, কোয়েরিজ, অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে ল্যান্ডিং পেজেস ক্লিক করব। আচ্ছা, ল্যান্ডিং পেজে ক্লিক করার পরে দেখেন দিস রিপোর্ট রিকোয়ার সার্চ কনসোল ইন্টিগ্রেশন টু বি এনাবলড। হোয়াট ইজ সার্চ কনসোল, এগুলো অলরেডি আমরা আলোচনা করছি, তারপরে একটু বেসিক ধারণা দেই যারা ক্লাসে অনুপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে। Search Console is a free product that provide data and analytics to help improve your site's performance in Google Search. Enabling Search Console data within analytics. Once you connected a site you own in Search Console to your analytics property, its data becomes visible in your search engine optimization reports. You can visit the property setting page in analytics account management to change which of your search console sites data you wish to show and control which views on your web property have access to view the data. How to use search console data within analytics, কিভাবে সার্চ কনসোল ডাটা ওই অ্যানালাইটিক্সে ব্যবহার করবেন। সার্চ কনসোল provides data about what users see in Google search results before they decide to click to your site or some other site. You can use this data to identify opportunities and priorities development effort to increase the number of visitors to your site. Example, identify landing pages on your sites that have a good click through rate, যেটাকে বলে সিটিআর।
CTR মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। সেটা ক্লিক থ্রু রেট হচ্ছে আপনার ওয়েবসাইটের হতে পারে, আপনার ব্লগ সাইটের হতে পারে, আপনার ইউটিউব চ্যানেলের হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। তো ক্লিক থ্রু রেট বলা হচ্ছে এটাকে। বাট হ্যাভ পুর অ্যাভারেজ পজিশনস ইন সার্চ রেজাল্ট, দিস কুড বি পেজ দ্যাট পিপল ওয়ান্ট টু সি বাট হ্যাভ ট্রাবল ফাইন্ডিং। Identify search queries, keywords for which your site has good average positions but poor click-through rate. These are queries for which your page get attention and improve content could lead to more visitors. তো এইখানে এসে আপনি সেটআপ সার্চ কনসোল ডাটা শেয়ারিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে হচ্ছে আপনার যে ট্র্যাকিং আইডিটা, ট্র্যাকিং কোডটা সেটা দেখতে পাবেন। প্রপার্টি নেম আমি একটা দিয়েছিলাম, সেই প্রপার্টি নামটা দেখতে পাবেন। আপনার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা দেখতে পাবেন। আর হচ্ছে অল ওয়েবসাইট ডাটা, তারপরে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি আদার করে দিয়েছিলাম, অ্যাডভান্স সেটিং এটা মূলত দরকার নাই। একটু নিচে আসুন, দেখেন এই যে এনাবল ডেমোগ্রাফিক অ্যান্ড ইন্টারেস্ট রিপোর্ট। আচ্ছা, এটা এনাবল করবেন কিনা একটু খেয়াল করুন। এটা আপনাদের যদি ডিজেবল থাকে, এভাবে ডিজেবল থাকে, বলছে এনাবল ডেমোগ্রাফিক্স অ্যান্ড ইন্টারেস্ট রিপোর্টস। ডেমোগ্রাফিক্স অ্যান্ড ইন্টারেস্ট রিপোর্টস মেক age, gender and interest data available so you can better understand who your users are. মানে একটু আমি কালকে বলছিলাম যে অ্যানালিটিক্স এর মাধ্যমে হচ্ছে বয়স, আপনার ভিজিটরের হচ্ছে বয়স, ওই ব্যক্তির বয়স, তার হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল, হ্যাঁ, এটা আপনি সহজেই ফিল্টার করে নিতে পারবেন। তো এটা কি অন করবেন না অফ করবেন? এটা হচ্ছে অন করবেন। দেখেন এখানে অন করলে আপনি এটা দেখতে পাবেন। তারপর আছে ইন পেজ অ্যানালিটিক্স ইউজ ইনহ্যান্সড link attribution. Enhanced link attribution allow us to better track links on your page, but requires a small change to the tracking code. Follow this instruction to set up enhanced link attribution on your site. How to set up enhanced link attribution on my site? তো এটা যদি আপনি অফ থাকে তো এটা অন করে দিবেন। ওকে, স্টার্ট ইন পেজ অ্যানালিটিক্স ইন এমবেডেড মোড রিকমেন্ডেড। এটা আপনি এটা এমবেডেড ডিফল্ট ভাবে মেবি করা থাকে, এটা এমবেডেডে রাখবেন। তারপরে গুগল অ্যানালিটিক্স ইন্টেলিজেন্স, দেখেন সার্চ হিস্টোরি। Google Analytics Intelligence uses search history within Google Analytics to optimize searches and recommendation. To delete all of the property searches data, use the control below. Recent browsing the data is set in your browser. Delete search history. আপনি যদি আপনার ওয়েবসাইটের হচ্ছে মনে করেন যে হিস্টোরি আছে ব্যাকগ্রাউন্ডে, তো ওই অনেকে সার্চ দিবে, ওগুলো হিস্টোরি আগে জমা থাকে। তো আপনি যদি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এটা যদি ক্লায়েন্ট বলে ডিলিট করে দিতে, তাহলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তারপরে দেখুন এই যে সার্চ কনসোল, তার নিচে দেখবেন অ্যাডজাস্ট সার্চ কনসোল নামে একটা অপশন আছে। তারপরে নিচে আছে দেখুন ইউজার অ্যানালাইসিস, enable user metric in reporting, adds the user metric to standard report and updates your users metric calculation. এটা যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করে দিবেন। ওকে, আর অ্যাডজাস্ট সার্চ কনসোল আমরা কিভাবে এখন এই যে সার্চ কনসোলকে আমরা কি করব, গুগল অ্যানালাইটিক্স থেকে আমি কিন্তু এই মুহূর্তে কোথায় অবস্থান করতেছি বলতে পারেন? গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে নাকি অ্যানালাইটিক্সের ড্যাশবোর্ডে? হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্সের ড্যাশবোর্ডে। অর্থাৎ আমরা এখন অ্যানালাইটিক্স থেকে অ্যাডজাস্ট সার্চ কনসোলে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন কি আসে, বলতেছে সার্চ কনসোল সেটিং। ওকে, সার্চ কনসোল সাইট, এখানে বলতেছে বাই লিঙ্কিং ইউর অ্যানালাইটিক্স প্রপার্টি টু ইউর সার্চ কনসোল account, search console data will be imported in analytics and included in your Google Analytics reporting. এখান থেকে যে অ্যাড অপশন পাবেন, অ্যাড কি পাবেন এখানে? অ্যাড অপশন, এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে দেখুন কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, google.com/webmaster-tools-analytics-sites-selection, এই ধরনের একটা ইউআরএল এ আমাদেরকে নিয়ে যাচ্ছে। এবং এখানে আমার অলরেডি যে ওয়েবসাইটের মধ্যে আমি গুগল অ্যানালাইটিক্সটা কি করছিলাম, অ্যাড করছিলাম এবং গুগল সার্চ কনসোল দিয়ে ভেরিফাই করছি, একটা ডোমেইন আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছি আমরা। তো আপনি অবশ্যই গুগল অ্যানালাইটিক্সটা গুগল সার্চ কনসোলের সঙ্গে কানেক্ট করার আগে অবশ্যই আপনার ওয়েবসাইটটা কি করতে হবে, গুগল সার্চ কনসোলে কানেক্ট করতে হবে বা অনারশিপ ভেরিফাই করতে হবে। আন্ডারস্ট্যান্ড? আদারওয়াইজ এটা আসবে না।
কি বললাম বুঝতে পারছেন? সার্চ কনসোলে অ্যাড করার পর তখন এটা আসবে আর কি এখানে। হ্যাঁ, সহজ ভাষায় আপনাকে আগে গুগল সার্চ কনসোলের সঙ্গে আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করে দিতে হবে। তারপর আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড করবেন। গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড করার পরে পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইটিক্সের সঙ্গে গুগল সার্চ কনসোলের একটা রিলেশন করে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো এটা করার জন্য আপনি এই পর্যায়ে আসার পরে এখানে আপনি যে ডোমেইন দিয়ে আপনি সার্চ কনসোল অ্যাড করছেন ওই ডোমেইনটা দেখতে পাবেন। এখানে এসে ডোমেইনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এই যে সেভে ক্লিক করলে হয়ে গেল। সাপোজ এখানে আবার একটা বিষয় আছে, একটা হচ্ছে আপনার গুগল ইয়াতে কিন্তু আপনি একাধিক হচ্ছে প্রপার্টি অ্যাড করতে পারবেন, এবং একাধিক প্রপার্টি যখন আপনি অ্যাড করবেন তখন এখানে কিন্তু অনেকগুলো মাল্টিপল প্রপার্টি আপনি দেখতে পাবেন। মাল্টিপল প্রপার্টি যদি থাকে তখন আপনি যে মনে করেন যে আবার নতুন করে যদি আপনি চাচ্ছেন যে না আমি এই এই ওয়েবসাইটের সঙ্গে আমি কানেক্ট করব না, অন্য কোনো ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করব, তখন আপনাকে এই যে অ্যাড টু সাইট সার্চ কনসোল এখানে ক্লিক করলে আপনাকে নতুন করে একটা সাইট দিতে বলবে এবং সেটার অনারশিপ ভেরিফাই করতে বলবে, তারপর আপনি অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? তো যেহেতু আমাদের সহজ ভাষায় আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কিন্তু যে ইয়াটা দিবে সেটার মনে করেন যে ওই গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স এর একই জিমেল থেকে ইমেল থেকে হতে হবে, মানে যে ইমেল বা জিমেল দিয়ে আপনি গুগল সার্চ কনসোলের সঙ্গে আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করছেন, সেম মানে একই ইমেল দিয়ে আপনাকে হচ্ছে গুগল অ্যানালাইটিক্সটাকেও কানেক্ট করে নিতে হবে, মানে সেম ইমেল দিয়ে, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। ক্লায়েন্টের যদি ডিফারেন্ট হয় তাহলে একটু হয়তো অন্য একটা ব্রাউজার ওপেন করে সেখান থেকে ভেরিফাই করে নিতে হবে। এইটুকু শুধু ঝামেলা হবে, ঠিক আছে, যদি ডিফারেন্ট ইমেল হয়। তো এখানে দেখেন আপনি যদি এখানে দেওয়ার পরে আপনি যদি জাস্ট সেভে ক্লিক করবেন, যে সার্চ কনসোল সাইট associated analytics web property, this site is not linked to any web property in your Google, বলতেছে যে এই সাইটটা এখন পর্যন্ত কোনো গুগল অ্যানালাইটিক্স এর সঙ্গে কি করা নাই, অ্যাড করা নাই। তো আমরা অ্যাড করে নিচ্ছি, এখানে এসে জাস্ট সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করবেন। বলতেছে অ্যাড অ্যাসোসিয়েশন, ইউ আর অ্যাবাউট টু সেভ এ নিউ অ্যাসোসিয়েশন, এনি এক্সিস্টিং সার্চ কনসোল অ্যাসোসিয়েশন ফর দিস ওয়েব প্রপার্টি উইল বি রিমুভড। ওকে, ওকেতে ক্লিক করেন, লোড নিবে। ওকে, দেখেন আমাদেরকে কোথায় নিয়ে আসছে, তার মানে আমাদের কাজ ডান, অ্যাড হয়ে গেছে। কিন্তু আসলে অ্যাড হয়েছে কিনা একটু খেয়াল করেন। আপনি হচ্ছে এটাতে ব্যাকে চাপেন, ব্যাক করেন, পেজটা রিলোড দেন। আচ্ছা, আমরা আমরা সাপোজ হোম থেকে দেখাই, আমরা হোমে চলে যাই। এটা হচ্ছে হোম। হোম থেকে কোথায় যাব? হোম থেকে যাব আমরা হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন থেকে যাব হচ্ছে সার্চ কনসোল। সার্চ কনসোল থেকে ল্যান্ডিং পেজেস। ওকে, ল্যান্ডিং পেজ থেকে আমরা যাব হচ্ছে, লোড নিচ্ছে। অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে, অ্যাকুইজিশনে আমরা অলরেডি অ্যাড করছি। এখন আমাদের গুগল সার্চ কনসোলের যে লিমিটেশনের ব্যাপারটা এখানে কিন্তু আর থাকবে না, এখানে আনলিমিটেড ভিজিটর এখানে চলে আসবে। এখানে দেখুন ক্লিক ক্লিক সার্চ কনসোল আমরা কিন্তু অ্যাড করছি, যে কারণে আর ডিফল্ট ভাবে আমাদেরকে বলতেছে না যে অ্যাড করার জন্য। এখানে দেখুন কান্ট্রিজ নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? এখান থেকে হয়তো এই যে কান্ট্রিজ, অল অল ইউজার্স, এখান থেকে আপনি একটা স্ট্যাটিস্টিক রিপোর্ট পাবেন। ডিভাইসেস, কোন স্যার ডিভাইস। ক্লায়েন্টের ওয়েবসাইটের ইন্টারফেস তো এমন আসবে, কারণ ওর তো যদি বলে আমাকে অন্যটা চেঞ্জ করে দাও, তখন এখানে এই ইন্টারফেসটা কিভাবে বের করবো? না না, ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে সেটা তো নতুন একটা অ্যাকাউন্ট, আপনাকে বলবে যে অ্যানালাইটিক্স সেট আপ করে দিতে এবং সার্চ কনসোলের সঙ্গে অ্যাড করে দিতে, কাজটা তো আপনার এটাই। আর ও ইউজার আচ্ছা। অ্যাডমিন এটা তো হচ্ছে ক্লায়েন্ট নিজে দেখতে পাবে যখন আপনি অ্যাড করে দিবেন। আপনার মেইন কাজ হচ্ছে শুধুমাত্র আপাতত আপনার মেইন কাজ যেটা হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মধ্যে আপনি গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে দিবেন। না, স্টার্টিং অবস্থায় শুরুতে আপনি হচ্ছে ইউএসটিসিও প্লাগইন হচ্ছে ইনস্টল দিবেন। ইউএসটিসিও প্লাগইন ইনস্টল দেওয়ার পরে যে কাস্টমাইজগুলো দেখাইছে ওগুলো করবেন। করার পরে আপনি হচ্ছে সার্চ কনসোল, সাইট ম্যাপ এগুলোতে অ্যাড করবেন।
হ্যাঁ, সাইট ম্যাপ তো অ্যাড করতে পারেন, একটু পরে আপনাদের কাছে আমি যাব এগুলো নিয়ে। তারপর হচ্ছে থার্ড হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে নরমালি হচ্ছে এই যে একুইজিশনে যাবেন, একুইজিশন থেকে আপনি হচ্ছে ল্যান্ডিং পেজে ক্লিক করবেন, ল্যান্ডিং পেজে ক্লিক করার পরে আপনাকে বলবে যে প্রপার্টি অ্যাড করতে, তো অ্যাডে ক্লিক করবেন, তখন আপনি হচ্ছে সেম ভাবে আমি অন্য একটা দেখাচ্ছি, ওয়েট, এই যে কাজটা আমি এখানে করছি আরেকটা দিয়ে দেখাই, তাহলে আপনাদের হচ্ছে মাথার মধ্যে চলে যাবে বিষয়টা। জি স্যার, আমার ওই একুইজিশনের ইন্টারফেসের নিচে ওই যে গুগল অ্যাডসও আসে না, সার্চ কনসোলও আসে না। আমার আপনি কি আমারও আসে না স্যার। আপনারা কি ভেরিফাই করছেন? আমরা তো হচ্ছে গুগল অ্যানালিটিক্সটা করছি, ওইটা মনে হয় করিনি, ওই যে সার্চ কনসোলের যেটা। ওই সেম জিমেল দিয়ে আপনি ওই সেম যে জিমেল দিয়ে আপনি ইয়া করছেন ওই জিমেল দিয়ে গুগল সার্চ কনসোল করেন নাই? না না, ওইটা করা হয়নি, ওই জন্য মনে হয় স্যার আমাদের ওইটা দেখাচ্ছে না ইন্টারফেসটা। আচ্ছা, গুগল আপডেট নিয়েছে তো হয়তো, আপনাদের তো নতুন ইয়া, মানে এখনো হয়তো ওদের ফাংশনালিটি ওইভাবে কাজ করতেছে না, আসবে, তবে সময় সময় হলে আসবে। দেখেন, এটা কিন্তু আরেকটা অ্যাকাউন্ট, এই যে এটা কিন্তু আরেকটা নতুন যে একটা অ্যাকাউন্ট, সেখানে আমি দেখাচ্ছি আমার আমার সবগুলোতেই তো আসতেছে, আমার দুইটা অ্যাকাউন্ট, দুইটাতেই আসতেছে। এই যে অ্যাকুইজিশন, এই যে দেখেন, এই যে এখানে আবার দেখেন, এই যে অ্যাকুইজিশনের পরে হচ্ছে ওভারভিউ, অল ট্রাফিক, গুগল অ্যাডস, সার্চ কনসোল, সোশ্যাল ক্যাম্পেইন, এই যে সার্চ কনসোলে ক্লিক করবেন, দেখেন ওই এটা কিন্তু আরেকটা অ্যাকাউন্ট, দেখেন আরেকটা ওয়েবসাইটের জন্য আমি করছিলাম, দেখেন এটাও দেখাচ্ছি যে ল্যান্ডিং পেজে জি স্যার। ল্যান্ডিং পেজে ক্লিক করলে কি রকম আসবে দেখেন, আমি দেখাচ্ছি। ওটা অ্যাড করছি দেখে ওটা তার দেখাচ্ছে না, এই যে এরকম আসবে ল্যান্ডিং পেজে। দেখেন আমি এই যে এটাতে দেখেন, এটাতে যখন আমি ল্যান্ডিং পেজে ক্লিক করতেছি, এই যে এটা শো করতেছে, তার মানে আমার সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন গুগল সার্চ কনসোল থেকে ডাটা কি হবে, এখানে শো করবে। আর এটা হচ্ছে নতুন, এখানে এখনো অ্যাড করা হয়নি, আপনাদের এরকম শো করবে যে এরকম দ্য রিপোর্ট রিকোয়ার সার্চ কনসোল ইন্টিগ্রেশন টু বি এনাবলড, এখানে এসে আপনাকে প্রপার্টিটা অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? স্যার আপনি যেটা প্রথমে বললেন, যদি ওই আরেকটা অ্যাড করতে বলে এটা রিমুভ করে, তখন কি করবো, এটা আমি জিজ্ঞেস করতেছিলাম স্যার। এটা শিখুন, এটা শিখে ওটা শেখা লাগবে না, এটা শিখুন আগে। ওকে স্যার। দিস রিপোর্ট রিকোয়ার সার্চ কনসোল ইন্টিগ্রেশন টু বি এনাবলড, এখানে এসে আপনি প্রপার্টিটা অ্যাড করবেন, প্রপার্টি এখানে সেটআপ সার্চ কনসোল, এখানে ক্লিক করবেন। আরে ওই আপনি যেটা বলছেন ওই ধরনের কাজ আসলে আসে না, ওই ধরনের কাজ খুব রেয়ার, আপনাকে জাস্ট আমি যেটা শিখেছি এতটুকুই আসবে। তো নতুন অবস্থায় দেখবেন, স্টার্টিং অবস্থায় দেখবেন যে এগুলা কি থাকে, অফ করা থাকে, যেগুলা ডেমোগ্রাফিক্সটা অফ করা থাকে, তারপরে ইউজ ইনহ্যান্সড লিঙ্ক অ্যাট্রিবিউশন এটা অফ করা থাকে, তারপরে আপনার হচ্ছে নরমালি এটা মনে হয় অন করা থাকে, হ্যাঁ এটা অন করা থাকে। আপনাকে যেটা করতে হবে, এই যে অ্যাডজাস্ট সার্চ কনসোল এখানে এসে ক্লিক করতে হবে, অ্যাডজাস্ট সার্চ কনসোল আসার পরে যে অ্যাডের অপশন পাবেন, এখান থেকে প্রপার্টিটা অ্যাড করতে পারবেন। ওকে, আমার এই অপশন আসে নাই স্যার। আচ্ছা আপনাদের না, তাহলে, আমাদের তো যে সার্চ কনসোল অ্যাড করা নাই, ওই জন্য আসেনি। আচ্ছা ঠিক আছে, আমাদের সমস্যা সার্চ নাই। কনসোলটা অ্যাড করলে মনে হয় আমি আসবে। আজকে হচ্ছে মূলত হচ্ছে আপনাদের পরিস্থিতি কি রকম, আপনারা যে রেগুলার ক্লাস করেন আমার আদৌ কি কিছু শিখতে পারেন কিনা তার পরিপ্রেক্ষিতে আমি একজনের করে স্ক্রিনে যাব, প্রত্যেকের স্ক্রিনে যাব, ঠিক আছে, এবং তাদের পারফরম্যান্স গুলো একটু দেখবো। গত লাস্ট যদি দুই তিনটা ক্লাসে যা যা শিখেছি, আমি হচ্ছে আরাফাত ইসলাম ভাইয়ের কাছে যাব ফার্স্ট। আরাফাত ইসলাম ভাই, আপনি আছেন ক্লাসে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। আর ড্যাশবোর্ডের ফিচারটা অ্যানালিটিক্স এর সম্পূর্ণ আপডেট, এটা কিন্তু হচ্ছে রিসেন্টলি আপডেট হয়েছে, কিছুদিন আগে, এক সপ্তাহ কি 2 সপ্তাহ আগে এটা আপডেট নিয়েছে। অ্যানালিটিক্স এর ড্যাশবোর্ডটা এরকম ছিল না, আরো হচ্ছে আর একটু ইয়া ছিল, সহজ ছিল, এখন অনেক ক্রিটিক্যাল করছে। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার আগে ওয়েবসাইটে চলে যান, আপনার পোর্টফোলিও সাইট, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট। আচ্ছা, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, কিন্তু আপনি এখন পর্যন্ত ফুলফিল কাস্টমাইজ করেননি। আচ্ছা, ওয়েবসাইটের মনে করেন যে আপনাকে, ফুলফিল হয় নাই স্যার এখনো। আচ্ছা ওয়েবসাইটটা মনে করেন যে ওয়েবসাইটের একটা ডোমেইন দেওয়া হলো আপনাকে, তো ডোমেইনের পরে আপনাকে বলা হলো যে এটাকে মানে টেকনিক্যাল এসইও করে দিতে, তো এক্ষেত্রে আপনি কি করবেন?
আপনাকে একটা ডোমেন দিয়ে বলা হলো যে টেকনিক্যাল এসইও করতে, কি করবেন আপনি? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনাকে বলা হলো টেকনিক্যাল এসইও করে দিতে, আপনি কি করবেন? আপনাকে একটা ডোমেন দিলাম, সাপোজ মনে করেন যে আপনার কাছে যে ডোমেনটা আছে যে ফ্রিল্যান্সার আলিফ, এটা হচ্ছে বায়ারের ডোমেন, তো আপনি কি করবেন? আমাদের আপওয়ার্কে তো এই দেখালেন না এখনো, কিভাবে আচ্ছা, জব আচ্ছা, ঠিক সাবমিট আছে, করব, আজকে কিভাবে আজকে দেখাবো, ঠিক আছে। জি স্যার। জি জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা তো বোকা কেন? আপনারা তো চাইলে আমার প্রিভিয়াস ব্যাচের একটা ভিডিও দেখলেই তো এই জিনিসটা জানতে পারতেন, শিখতে পারতেন। এতদিন স্যার আসলে এতদিন ধরে প্রপোজাল আমরা সাবমিট করছি, কিন্তু আপনি দেখাবেন আমাদেরকে, সে ব্যাপারটাই আলাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি দেখেন, স্যার। একটু কেয়ারফুলি দেখেন, কি সিম্পল কাজ দেখেন। আহ, আচ্ছা, ক্লাসে তো অনেকে অনুপস্থিত, মিটিং ইউআরএলটা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটো গ্রুপে শেয়ার করে দেন। মিনিস্ট্রি থেকে যদি হুট করে লোক আসে তখন কি করবেন? আচ্ছা, আরাফাত ইসলাম আলিফ ভাই কি ঠিকঠাক কাজ করতে পারলো? শেষ হয়েছে কি ওনার ইয়েটা? পারছে স্যার, শেষ করছে? একটু একটু হেল্প করতে হয়েছে, পারছে আর কি। আচ্ছা, এরপর একজন আপু রেডি হন, আপুদের মধ্যে থেকে একজন রেডি হন। আচ্ছা দেখেন, আমরা একটা ইন্টারেস্টিং মানে জব সম্বন্ধে আপনার সামনে আজকে দেখাবো আমি। দেখেন, বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আপওয়ার্কে এই ধরনের জব পাওয়া যায়। দেখেন, কনভার্ট পিডিএফ টু স্প্রেডশিট। হ্যাঁ, কনভার্ট পিডিএফ টু স্প্রেডশিট। স্প্রেডশিট মানে কি? এক্সেল স্যার অথবা গুগলে গুগল শিখতে পারেন। শিট। এক্সেল অথবা গুগল শিট। এখানে এই জবটা দেখেন, উনি বলছেন সিকিং ডাটা এন্ট্রি স্পেশালিস্ট টু কনভার্ট পিডিএফ টু এক্সেল স্পেশাল, মানে পিডিএফ ফাইল থেকে এক্সেল এ কনভার্ট করতে হবে। এটা একটা কোড, উনি একটা পিডিএফ ফাইল দিছে এবং এটা কিন্তু আপওয়ার্কের কাজ, ঠিক আছে? তো এখানে দেখেন, হোয়াট ইজ ইউর ডিজায়ার্ড ফ্ল্যাট রেট কমপ্লিট দ্য প্রজেক্ট, হোয়াট ইজ ইউর প্রপোজড turnaround time to provide deliverable, do you have any question about the project? তো পিডিএফ ফাইলটা আমি ডাউনলোড করছি, অলরেডি ডাউনলোড করা আছে। এখন আপনারা বলছে যে পিডিএফ টু স্প্রেডশিট, এই ফাইলটা যদি আমি বড় করি আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই ফাইলটা যদি ওপেন করি, দেখেন এই যে এটা, আটলান্টা পুলিশ ডিপার্টমেন্ট কোড এনফোর্সমেন্ট সেকশন, কেস লোড রিপোর্ট 2017 থেকে 2019। অনেকগুলো মানে হিউজ ডাটা। দেখেন এগুলো সবগুলো পিডিএফ ফাইল। দেখেন প্রায় যদি বলা, দেখেন কতগুলো, এতগুলো যদি আপনি ম্যানুয়ালি করতে যান 800, দেখেন 200, এরকম এরকম পেজ আছে কতগুলো জানেন? এর উপরে কিন্তু দেখাইছিল যে 859টা পেজ আছে। 859টা পেজ আছে এবং প্রত্যেকটা পেজে দেখেন কতগুলো করে ডাটা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 তারপরে হচ্ছে 21, সরি হ্যাঁ, আবার হচ্ছে মনে করেন যে 10, মনে করেন যে একটাতে মনে করেন যে 30 থেকে 35টা করে ডাটা আছে সাপোজ, এরকম 859টা হচ্ছে পেজ আছে। তাহলে চিন্তা করুন, এত বড় একটা ফাইল, তাহলে আপনার কতদিন সময় লাগবে? অনেক সময় লাগবে, কিন্তু অনেক সময় লাগবে না এটাকে এক্সেলে কনভার্ট করতে? আপনি যদি ম্যানুয়ালি করতে যান তাহলে তো আমার হিউজ সময় লাগবে। কিছু সফটওয়্যার পাওয়া যায় অনলাইনে, খুব ভালো ভালো সফটওয়্যার আছে, আবার কিছু পেইড সফটওয়্যার আছে। সিম্পলি টাইপ করুন পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু এক্সেল। এখানে দেখুন পিডিএফ টু এক্সেল টাইপ করলে আপনি হচ্ছে প্রথম থেকে কনভার্ট পিডিএফ টু এক্সেল অনলাইন ফর ফ্রি, অ্যাডোবি অ্যাক্রোব্যাট এই টাইপের কিছু একটা পাবেন। তারপরে এখানে অনেকগুলো আছে, কিন্তু
এই যে pdf2excel.com আছে কিন্তু একটা pdf2excel, এটাতে যান, এটা ওপেন করেন। অনেকগুলো 3-4টা ওপেন করবেন, তার মধ্যে দেখবেন যে যেটা কাজ করে সেটাই মূলত আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে শুধুমাত্র pdf2excel। ওকে, এদের প্রিমিয়াম ভার্সন আছে, তো দরকার নেই। আমরা এখান থেকে যে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে আমরা যে একটু আগে যেটা ডাউনলোড করলাম, যে পিডিএফ ফাইলটা, পিডিএফ যে ফাইলটা দেখেন, ওকে কোথায় ডাউনলোড, না ডেস্কটপে ডাউনলোড, এই যে এটা কোড এনফোর্সমেন্ট লিডস আটলান্টা, আপলোড করে দেন, এই যে আপলোড হচ্ছে। এরকম আপনি অসংখ্য অসংখ্য কাজ পাবেন, যেমন হচ্ছে অনেকে বলে পিডিএফ টু এক্সেল, তারপরে আপনার হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড, ঠিক আছে, তারপরে আপনার আরো কিছু কাজ পাবেন। তো এগুলো সবগুলোই কিন্তু মনে করেন যে ভালো মানের সফটওয়্যার গুলোর মাধ্যমে খুব সহজেই করা যায়, যত বড় ডাটাবেজে হোক না কেন। তো এখানে কিন্তু মনে করেন যে আপলোডে যে কনভার্টিং, এখন কিন্তু কনভার্টিং হচ্ছে, যেহেতু ফাইলটা অনেক বড় তাই টাইম লাগছে। Our servers are currently busy with conversions. Your files are in the queue and will be converted soon. প্রথমে দেখে তো মাথা নষ্ট হয়ে গেছিল যে কতদিন যে টাইম লাগে, তাই না? দেখেন এখন নেট কানেকশন ভালো হলে খুব দ্রুত হবে এবং প্রপারলি সুন্দরভাবে চলে আসে রেজাল্ট। আচ্ছা, এটা হোক, ততক্ষণে আমরা আপওয়ার্ক থেকে একটু ঘুরে আসি। আপওয়ার্কে গিয়ে এখানে গিয়ে সার্চ দেন পিডিএফ টু এক্সেল। দেখেন কি ধরনের কাজ এখানে সার্চ হয়, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু টাইপিং ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড কনভার্সন, পিডিএফ টু সিএডি, পিডিএফ টু এমএস ওয়ার্ড, পিডিএফ টু ডক, পিডিএফ টু ডিডব্লিউজি, এরকম। আবার কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, এগুলো লিখে কিন্তু সার্চ হয়, এক্সেল টাইপ করেন। দেখেন এখানে কিন্তু কাজ মোটামুটি আছে। দেন ওয়ান ডে অ্যাগো সার্চিং ইনটু স্ক্যান ডকুমেন্ট, এখানে হচ্ছে আপনি দেখবেন যে আসলে ফার্স্ট হচ্ছে পেমেন্ট ভেরিফাই, এটা খুবই ইম্পর্টেন্ট। বিউটিফুল রিপোর্টিং এক্সেল, এই যে এটা অবশ্য এক্সেলে চাইছে। various data sets in excel, I want to create nice looking report in excel that contains that, এই যে দেখেন এটা ডাটা এন্ট্রি পিডিএফ কনভার্ট টু এক্সেল, এই যে চলে আসছে। এটা হচ্ছে আপনার অনেক বড় প্রজেক্ট। হ্যাঁ, আওয়ারলিতে হচ্ছে হায়ার করবে, দুজন ফ্রিল্যান্সারকে হায়ার করবে। একদিন আগে এটা পোস্ট করছে, এই কাজটাতে সবাই অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। লং লং লাস্টিং প্রজেক্ট, অনেকদিন কাজ করাবে, দুজন ফ্রিল্যান্সার নেবে, কিন্তু প্রপোজাল সাবমিট করছে 50 প্লাস। আচ্ছা, সাপোজ মনে করেন যে এই কাজটাতে অ্যাপ্লাই করবেন, কি করবেন আপনি দেখুন, কিন্তু আবার কানেক্টও যাবে 6টা। আচ্ছা, এতক্ষণ হয়ে গেছে মেবি, ও না টাইম নিচ্ছে মোটামুটি ভালো, এতক্ষণ টাইম নেওয়ার কথা নয়। ফাইলটা অনেক বড় তো, লার্জ ফাইল। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে দিয়ে দিব এখন। ও, একটা দিয়ে দেখালাম, আরো কিছু দিয়ে দেখাই। সাপোজ এটা দিয়ে দেখেন, কয়েকটা দিয়ে দেখবেন যে কোনটা দিয়ে আপনার বেটার রেজাল্ট আসে এবং খুব দ্রুত আসে। কনভার্ট পিডিএফ টু এক্সেল, এখানে সিলেক্টে ক্লিক করেন, এখান থেকে এই যে কোড এনফোর্সমেন্ট লিডস, এই যে আপলোড হচ্ছে। তারপরে এটা চুজ ফাইল,
চুজ ফাইল, আপলোড হচ্ছে। এত টাইম লাগার কথা নয়। পিডিএফ টু এক্সেল মানে স্প্রেডশিট যেটাকে বলতেছি আমরা, এটা আপলোড হচ্ছে, এটা আপলোডিং। এদের আবার ক্রোম এক্সটেনশন আছে। ইনস্টল দা স্মল পিডিএফ ক্রোম এক্সটেনশন, ইয়েস ইনস্টল নাও। কনভার্সন ফেল টু, তার মানে হচ্ছে নেটের উপর ডিপেন্ড করে এটা। কিন্তু তো যদি ফেল দেখায় দরকার নেই, ওটা ওয়েবসাইট। তবে এই যে পিডিএফ টু এক্সেল এটা মোটামুটি ভালোই, খারাপ না, ওয়েবসাইটটা ভালোই, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, যেটা কাজ করবে না সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, কারণ এইরকম ওয়েবসাইট হাজার হাজার আছে। 1 2 3, এই যে 4, এই যে এটা দেখেন 4 5 6 7, এগুলো সবগুলোই পিডিএফ টু এক্সেল। এই যে পিডিএফ টু এক্সেল, এই যে দেখেন এখানে সিলেক্ট পিডিএফ ফাইল, তারপরে দেখেন এখানে চুজ ফাইল, আপলোড ফাইল, এটা আপলোড নিচ্ছে, এটা মোটামুটি আপলোডিং শেষের দিকে। আপলোড, ও এটা 5.1 এমবি, মোটামুটি অনেক বড় ফাইল, যে কারণে এত টাইম নিচ্ছে। এই যে কনভার্টিং হচ্ছে, এই যে এখানে কি বলছে, স্ক্যান পেজ উইল অ্যাপিয়ার অ্যাজ ইমেজেস করে চুজ অপশন। এই যে কাজ করতেছে এখন, কনভার্টিং হচ্ছে। এটা হয়ে গেছে মেবি। কনভার্ট পিডিএফ টু এক্সেল, সিলেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ পিডিএফ সিলেক্টেড ফাইল, সাপোজ দাঁড়ান ফাইল, এটা কনভার্টিং হচ্ছে, এটা কনভার্টিং হচ্ছে, কিন্তু এটা যে আপলোড হলো এতক্ষণ ধরে, স্যার বড় ফাইলগুলো অনেক জায়গায় নেয় না। পিডিএফ টু এক্সেলটা নেয়। ওই ওই যেটা দেখাইলাম প্রথমে, ওটা কেন জানি এরর দেখাইলো। আপনাদের হয়তো নিবে, আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করুন। আমার একটু নেট কানেকশন একটু উইক তো কয়েকদিন থেকে, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ। এই যে হয়ে গেছে, এটাতে হয়ে গেছে, ডাউনলোড করতে বলতেছে। এই যে ডাউনলোড হচ্ছে,
আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে এক্সেল আকারে কতগুলো এন্ট্রি হয়ে গেছে। এটা কিন্তু সব এক্সেল, জি স্যার। এই যে এডিট করা যাচ্ছে কিন্তু খুব একটা টাইম লাগলো। দেখেন কতগুলো ডাটা, এবং যেরকম আছে ওরকমই হচ্ছে, কিন্তু যেরকম ওই পিডিএফ ফাইলের মধ্যে ছিল একদম কলাম টু কলাম দেখবেন যে মিল আছে কিনা। হ্যাঁ, যে জুনিপার এসটি এনই ই10 739, হ্যাঁ দেখেন এখানে কতগুলো ফাইল, এবং সুসজ্জিত ভাবে সুন্দর যেমন আছে, মানে যেমন পিডিএফ এ আছে তেমনই কিন্তু। দেখেন এই সিম্পলি কাজগুলো করেও মানুষ টাকা পয়সা ডলার। আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে এই ধরনের বায়ারদের কাজের প্রপোজাল পাওয়া যায়। এই ধরনের কাজ পেলে কি করবেন জানেন? কাজে বিট করার আগে পুরো ফাইলটা ওকে দিয়ে দিবেন যে দেখো, তারপরে তোমার কাজ দিয়ে দিলাম, তুমি একটা কাজ করো। করবেন এমনটা? মনে করেন আপনি, না স্যার। আপনার তো কনভার্ট করতে তো খুব একটা টাইম লাগবে না, যেমন খুব একটা টাইম লাগবে না কিন্তু আমি যেটা দিলাম এই যে আপনারা নিজে ট্রাই করুন, দেখবেন খুব একটা টাইম লাগবে না। সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এত কম সময়ের মধ্যে করে আপনি চিন্তা করতেছেন যে যেহেতু কাজটা করলাম বায়ারকে ধরার জন্য, ইমপ্রেস করার জন্য ফাইলটাই দিয়ে দেই। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। আপওয়ার্কে বায়ার ধরা অনেক কঠিন। যদি আপনার ওই ফাইলটার বদলতে যদি বায়ারটা যদি আপনাকে একটা রিপ্লাই করে, এবং বায়ার যদি ইউএস, ইউকে, কানাডিয়ান বা অস্ট্রেলিয়ান বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির হয়, তাহলে তো আপনার কপাল। বুঝতে পারছেন? জি স্যার। কাজ করে নিজের কাছে রাখিয়ে লাভ আছে যদি ক্লায়েন্ট না ধরতে পারেন? তাহলে কি স্যার এরকম দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দিবেন, আমি দিয়ে দিবেন, সমস্যা নেই। without payment, উইদাউট হয়েছে তো কি হয়েছে বলেন ভাই? প্রথম প্রথম আমাদের তো ক্লায়েন্ট ধরনের কথা ফ্রিতেই দিলাম, হ্যাঁ, পরের কাজগুলো টাকা নেব ডলার দিয়ে। আপনারা কেন এই মন মানসিকতাটা রাখতেছেন না? অ্যামাজনের মালিক স্যার। জেফ বেজোস, জি স্যার। অ্যামাজনের মালিক জেফ বেজোস ও কি করছিল জানেন? স্যার বলেন। amazon.com ফ্রিতে ইউএস এর কয়েকটা সিটিতে ফ্রিতে ব্যবহার করতে দিয়েছিল। এই ফ্রিতে ব্যবহার করতে দিয়েছিল, তার আগে কিন্তু মানুষ মানে ই কমার্স কি এগুলো কিন্তু জানতোই না। উনি কিন্তু মোটামুটি দেখা যায় যে ওনাকে বলা হয় হচ্ছে ই কমার্সের জনক বলা হয়। হ্যাঁ, তো ফ্রিতে দিয়েছিল। ওই বছর দেখা গিয়েছে যে যে সমস্ত কোম্পানি অ্যামাজনে প্রোডাক্ট হচ্ছে লঞ্চ করছিল, তাদের হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ প্রায় আপনার হচ্ছে 30 থেকে 40 গুণ বৃদ্ধি পাইছে, যেটা বরাবরই হচ্ছে আপনার মানে যে পরিমাণ তারা ইনকাম করে বার্ষিক, মানে অ্যানুয়াল রেভিনিউ, তার থেকে 30 থেকে 40 গুণ বৃদ্ধি পাওয়া, মানে বুঝতেছেন? 1 কোটি টাকা ইনকাম করলে 40 কোটি টাকা ইনকাম করতো, এরকম মানে বিষয়টা এরকম। এত গুণ বৃদ্ধি পাওয়ার কারণে সবাই মনে করেন যে অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, এই সেক্টরটা তাহলে এত মানে এত মানে এই ধরনের, মানে আপনি নরমালি চিন্তা করুন, আপনি যদি একটা শোরুম দিয়ে বসেন, একটা শোরুম দিয়ে বসার পরে দেখা গেল আপনার কাছে এসে আপনার কাস্টমার কি করবে, কথা বলবে, কথা বলার পরে একটা প্রোডাক্ট চুজ করবে, ফিজিক্যালি চুজ করার পরে আপনার সঙ্গে কথোপকথন হবে, এবং দর মনে করেন দাম কষাকষি হবে। দাম কষাকষির পরে আপনি আর হচ্ছে মানে বায়ার বা আপনার সেলারের মধ্যে একটা মনে করেন যে একটা কন্ডিশনে আসবেন যে এত হলে প্রোডাক্ট আপনি সেল করবেন। এই যে কথাবার্তা দেখাশোনা, এটা করতে মিনিমাম কতক্ষণ টাইম লাগবে? মিনিমাম আপনি যদি একটা রেফ্রিজারেটর কিনতে যান, একজন মানুষ কিন্তু হুটহাট করে কিনে না, মিনিমাম 20 মিনিট থেকে 30 মিনিট ওই দোকানের মধ্যে অবস্থান করবে, বা 10 মিনিট মিনিমাম, তাই তো, তাই না? কিন্তু যদি অনলাইনে হয়ে থাকে ওই বিজনেসটা, অনলাইনে যদি আপনার ওই রেফ্রিজারেটরের ডিটেলস থেকে শুরু করে প্রাইসটা শুরু করে ডিসকাউন্ট থেকে শুরু করে সবকিছু যদি আপনি দিয়ে রাখেন, ওই 10 মিনিটে ওখানে একটা ক্লায়েন্টের পেছনে আপনি টাইম স্পেন্ড করলেন, কিন্তু অনলাইনে দেখা গেল ওই 10 মিনিটে 200 জন ক্লায়েন্ট আপনাকে কি করলো, নক করলো। তাহলে যেখানে একজনকে আপনি হচ্ছে ম্যানেজ করতে হিমশিম খেয়ে যাচ্ছেন, সেখানে অনলাইনে একসঙ্গে 200 জন ক্লায়েন্টকে আপনি ম্যানেজ করার ক্ষমতা রাখতেছেন। তাহলে কোনটার বেনিফিট বেশি হওয়াটা স্বাভাবিক, ফিজিক্যাল না অনলাইন? অবভিয়াসলি অনলাইন স্যার। এই কারণে কিন্তু সেলটা বেশি হয়েছে এবং রেভিনিউটা এত বেশি হয়েছে।
তো ও কিন্তু স্টার্টিং অবস্থায় যে ফ্রিতে দিয়েছিল এটা কিন্তু সাহস করে দিয়েছে। ও জানে যে এটার ফিউচার ভালো, ওর মাথা ছিল যে এটার ও তো ওগুলা তো মনে করেন যে মানে সেই লেভেলের মানে এক্সেপশনাল এক্সট্রা অর্ডিনারি মাথা নিয়ে জন্মগ্রহণ করে, তাই না? তো মানে বিষয়টা এরকম যে যাই হোক প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, তো আমরা সেইভাবে পরিচর্যা করতে পারি না, যে কারণে জ্ঞানের বিকশিত করতে পারি না আমরা। কিন্তু উনি দেখেন এটা কিন্তু ফ্রিতে উনি 1 বছর ধরে 1 বছর উনি ফ্রিতেই দিয়ে দিয়েছে। পরবর্তীতে 1 বছর পরে ওনার ওয়েবসাইটে অ্যাড দেওয়ার জন্য মানুষ হিমশিম মানে লাইন লাগাইছে, লাইন মানে সিরিয়াল মেনটেন করে ওনার ওয়েবসাইটে অ্যাড দিতে হবে এবং টাকার বিনিময়ে। দেখেন উনি কিন্তু বলে নাই যে টাকা লাগবে, শুরুতে ফ্রিতে দিয়ে দিয়েছে। এরকম আপনার সার্ভিস যদি ভালো হয়, আপনার সার্ভিস যদি ভালো হয় আপনি ফ্রিতে দিয়ে দেন, সমস্যা নাই। ইন ফিউচারে দেখা যাবে যে আপনাকে আর ফ্রিতে দিতে হচ্ছে না, মানুষ নিজেই বলবে যে আমাকে আপনার সার্ভিসটা দিয়ে দেন, আমি চার্জ দেবো। এরকম বিষয়টা তো এরকমই, অনলাইন সেক্টরটাও এরকমই। আপনি যে আদৌ কাজ জানেন সেটাকে বিকশিত করুন, ফ্রিতেই দিয়ে দিন, সমস্যা নেই। বায়াত ধরুন, আপরকে দুই একটা বায়াত ধরলেই তো হিমশিম খেয়ে যাবেন, কাজের চাপে আর থাকতে পারবেন না। যেমন হচ্ছে ওয়াহিদ কাজের চাপে ক্লাসে আসে লেট করে আসে, ঘুম থেকে লেট করে আসে, চিন্তা করা যায়। জি স্যার, কি হচ্ছে? 38 টাইমস পর্যন্ত ফ্রি করাই দিছি স্যার। তাই? গ্রেট। আচ্ছা, বুঝতে পারছেন কি এই যে পিডিএফ টু এই এক্সেল এর শুধু পিডিএফ টু এক্সেল না, আপওয়ার্কে দেখালে এবার ফাইবারে দেখেন, ফাইবারে এই রিলেটেড কি পরিমাণ কাজ দেখেন, মাথা নষ্ট হয়ে যাবে। ফাইবারে কিছু ফানি হচ্ছে পাবেন, গিগ পাবেন, বুঝছেন? ওগুলো দেখলে তো আরো মাথা নষ্ট হয়ে যাবে। ফাইবারে কিছু ফানি গিগ পাওয়া যায়, মানে লাইফস্টাইল রিলেটেড বা হচ্ছে আপনার ভাইরাল ভিডিও, এই টাইপের কিছু গিগ গিগ পাওয়া যায়, কাজ না করেও ইনকাম করে, বুঝছেন? পিডিএফ টু এক্সেল। দেখেন কতগুলা গিগ দেখছেন, 61,797টা গিগ আছে। দেখতে পাচ্ছেন পিডিএফ টু এক্সেল এর কতগুলা চাহিদা, পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড, সিএসবি, 24 আওয়ার্স। এই দেখেন এই গিগগুলো একটু ওপেন করি, 573টা হচ্ছে অলরেডি সেল করছে। প্রত্যেকটা গিগে কি পরিমাণ সেল হয়েছে দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন টিভি কয়টা, 3টে টিভি, 573টা সেল করছে, মানে 5 স্টার। এখানে দেখেন 75। আচ্ছা, এটা কিন্তু আবার হচ্ছে আমি দেখলাম যে প্রোগ্রামিং এন্ড টেকের আন্ডারে দেয় অনেক সময়, প্রোগ্রামিং এন্ড টেক। প্রোগ্রামিং এন্ড টেক কনভার্ট ফাইলস কনভার্ট টু এডিটেবল ফাইল। এক্সেল ফাইলটা কিন্তু এডিটেবলে হয়। প্রথমটাতে কি ছিল, বিজনেস ডাটা এন্ট্রি, এটা তো জানেন আপনি, এটা বিজনেস ডাটা এন্ট্রি। তবে আপনারা হচ্ছে এই যে এটার মধ্যে দিতে পারেন প্রোগ্রামিং টেক, তবে রিসার্চ করে দেখবেন যে এক্স্যাক্টলি বেশি হচ্ছে আপনার কোনটা। তবে আমার মনে হয় যেমন এই দিকটা দেখেন, এটা প্রোগ্রামিং এন্ড টেক কনভার্ট ফাইলস কনভার্ট টু অ্যানাদার ফাইল, যে কোনো কনভার্ট। এটা হচ্ছে ফাইবার চয়েস, মানে কি এটা হচ্ছে প্রিমিয়াম করছে টাকা পয়সা দিয়ে। ফাইবার চয়েস যেটা, ওটা কিনতে গেলে টাকা পয়সা ব্যয় করতে হয়। এই যে বিজনেস ডাটা এন্ট্রি, এটাই দিতে পারেন আপনারা।
তবে অরিজিনালি আপনার হচ্ছে কনভার্টের কিন্তু ইয়াটা আপনার প্রোগ্রামিং এর মধ্যেই আছে সুন্দরভাবে, এই যে অ্যাপ্রোপ্রিয়েটলি, এই যে এটা না, এই যে এটা কনভার্ট ফাইলস, এখানে সুন্দর করে বলা দেয়া আছে প্রোগ্রামিং অ্যান্ড টেক কনভার্ট ফাইলস কনভার্ট টু অ্যান এডিটেবল ফাইল। কারণ পিডিএফ ফাইল কিন্তু এডিএফ মানে এডিটেবল নয়। আমি যে এক্সেল ফাইলটা ওপেন করলাম এটা কিন্তু এডিটেবল, এটা কিন্তু চাইলে আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। যেমন এসটি, আপনার ক্লায়েন্ট বলছে এসটি এর জায়গায় কি হবে এসএম, এডিট করা যাবে না? যাবে, সব পরিবর্তন করা যাবে। তো এই হচ্ছে স্ট্র্যাটেজি, খুব অল্প সময়ের মধ্যে এই কনভার্টের কাজগুলো করতে পারবেন আপনারা। কিন্তু গিগ অনেকগুলো দেখলাম ফাইবারে, তো এতগুলো গিগ, কম্পিটিটর বেশি হবে এখানে। কিন্তু তারপরে তো কাজের অভাব নাই। এই যে দেখেন, এটাও প্রোগ্রামিং অ্যান্ড টেক কনভার্ট ফাইলস কনভার্ট টু অ্যানাদার ফাইল, 25 পেজেস পিডিএফ ফাইল কনভার্সন। এই যে 25টা পেজ করে দিবে, মানে সফটওয়্যার ব্যবহার করে দিবে, ও তো কাজ করবে না, কাজ করবে সফটওয়্যার। 25টা পেজ করে দিবে $5, 55টা পেজ করে দিবে $15, আর 220টা পেজ। আপনি তো স্যার 38টা পেজ করলেন একসঙ্গে। আমি তো একসঙ্গে কতগুলা করলাম, 800, মানে প্রায় 900টার মতো। 800টাই ধরেন, ও 220টা পেজ করবে $30, তার মানে কত ডলারে কাজ করে ফেলছি অলরেডি? 3 3 90, $150 কাজ করে ফেলছি, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো আচ্ছা আপনাদেরকে আমি দেখাই কিভাবে আপনারা হচ্ছে সাবমিট করবেন প্রপোজাল। মনে করেন আপনি হচ্ছে লিড জেনারেশনের কোনো কাজে আপনি হচ্ছে কি করবেন, প্রপোজাল সাবমিট করবেন। আপনি এখানে গিয়ে টাইপ করুন লিড, দেখেন লিড জেনারেশনের কাজ বরাবরই 6000-এর উপরে থাকে, তাই না? আপনাদের সার্চ রেজাল্টে কি রকম থাকে? হ্যালো, এরকমই স্যার। এরকমই থাকে। সার্চ করা শিখাইছিলাম, ফিল্টার করা না স্যার, ফিল্টার করা শিখাইনি? ফাইবারে শিখিয়েছেন স্যার, ফাইবারে শিখাইছি, এখানে শিখাই নাই। আচ্ছা, আপনি যখন আপওয়ার্কে যান, এই যে জব ফিডে যান, ফাইন্ড ওয়ার্ক, ডিফল্ট ভাবে এখানে শো করে, এরকম শো করে। হাতের বাম দিকে দেখুন আমি কিছু ফিল্টার করে রেখেছি, এই যে লিঙ্কডইন ইমেল, লিড জেনারেশন, ইমেল লিস্ট, ফেসবুক বিজনেস পেজ, লিড জেনারেশন, হাবিজাবি। তো এগুলো আসলে আমি যদি একটা ক্লিক করি, এখানে মনে করেন যে লিঙ্কডইন ইমেল বা লিড জেনারেশন, এই যে এখানে যদি একটা ক্লিক করি, একটা ফিল্টারের আন্ডারে কিন্তু এখানে শো করতেছে এই রেজাল্টগুলো। হ্যাঁ, এখানে আরো কিছু মাই ক্যাটাগরি এখানে দেখতে পাবেন, এই যে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এটা হচ্ছে ক্যাটাগরি। এগুলো কি স্যার আপডেটেড এগুলা? এই যে 19 মিনিট আগে, বুঝতেছেন না কেন? এই যে 19 মিনিট আগে, ও আচ্ছা। দেখেন এখানে দুইটা কানেক্ট। আপনারা কিন্তু স্টার্টিং অবস্থায় যে ছোট ছোট কাজগুলোকে বিট করবেন, মানে যেগুলো কানেক্ট, এবং 20 মিনিট আগে এই কাজটার প্রপোজাল সাবমিট করছে, এবং আমি বলছি ছোট ছোট কাজে অ্যাপ্লাই করবেন। দ্যাট ইজ ইওর জন্য, আপনাদের জন্য এটা পারফেক্ট। ডাটা মাইনিং ফর রিয়েল এস্টেট বিজনেস। I have a list of address in Australia, Melbourne. I am looking for someone with the ability to provide the following information for this address: owner full name, valid phone number, email address। পাবেন না? জি স্যার। ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। অলরেডি দেখছেন 20 মিনিট আগে অ্যাপ্লাই, মানে জব প্রপোজাল সাবমিট করছে 10 থেকে 15 জন অলরেডি অ্যাপ্লাই করছে। মানে আমি অ্যাপ্লাই করতে করতে
অনেক টাইম অতিবাহিত হয়ে যাবে। তো আগে ফিল্টার করা শেখাই, তারপরে অ্যাপ্লাই। দেখেন স্যার এটা কি, স্যার এটা ওয়েব স্ক্রাপার দিয়ে করা যাবে না? হ্যাঁ, ওয়েব স্ক্রাপার দিয়ে করা যাবে। দেখেন অ্যাডভান্স সার্চে যদি ক্লিক করি, এখানে কিন্তু অ্যাডভান্স সার্চেরও অপশন আছে, ঠিক আছে? তো দুটা সার্চে দেখুন, আমি দুটোই দেখাচ্ছি আপনাদেরকে। তো একবারে আপওয়ার্কে চলে যাই আমরা। এটা হচ্ছে আপনার ফাইন্ড ওয়ার্ক। আর ফাইন্ড ওয়ার্ক কিভাবে করতে হয় সেটা তো জানেন। এখান থেকে আপনি হচ্ছে এই যে জবস আর ফ্রিল্যান্সার, আপনি যদি জবস ফাইন্ড করতে চান জবস ক্লিক করবেন, আর আপনি যদি ফ্রিল্যান্সারকে ফাইন্ড আউট করতে চান তাহলে ফ্রিল্যান্সার বা এজেন্সি সিলেক্ট করে দিবেন। তো আমি জব ফাইন্ড করব। এখান থেকে আপনি সার্চে সাপোজ লেখেন হচ্ছে, মনে করেন আপনি লিঙ্কডইন নিয়ে কাজ করবেন, লেখেন লিঙ্কডইন, ইমেল লেখেন, লিখে সার্চ দেন। লিঙ্কডইন লিড জেনারেশন লিখতে পারেন। আমি কি করলাম, লিঙ্কডইন এবং ইমেলের মধ্যে মানে ইমেল মার্কেটিং এর মানে যে সমস্ত কাজ সেগুলো ফিল্টার করার ট্রাই করলাম। দেখেন এখানে কোল্ড ইমেল লিস্ট বলতেছে কি, দেখেন এটা ওপেন করি আমি। এটা আপনার হচ্ছে 7 আওয়ার্স অ্যাগো। এখানে প্রপোজাল লেস দেন 5, মানে দেখেন লেস দেন 5 কিন্তু চলে আসছে। আপনারা অ্যাপ্লাই করবেন লেস দেন 5 এ। B2B লিড জেনারেটর, তারপরে ফেসবুক মার্কেটিং, না স্পেসিফিক একটা ভালো কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখাই, আমি ফিল্টার করাটা আগে দেখাই। পপুলার কিওয়ার্ড দিয়ে দেখাই। আচ্ছা, এটাকে আমরা কি করব, এই যে এখানে দেখেন, এখানে দেখেন শর্ট আছে, ভিউ আছে, হ্যাঁ, তারপরে সেভ সার্চ। তো এখান থেকে আমরা সার্চ করব, এই যে এখান থেকে দেখুন কম্প্যাক্ট এক্সপ্যান্ডেড, সরি এটা কি আপডেট নিছে, এখানে তো অ্যাডভান্স সার্চ না, ওয়েট, ফিল্টার বাই, এই যে এইখানে নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, আগে হচ্ছে আপনার বিষয়টাকে এভাবে নিয়ে আসছে, এখন মানে এটা আপডেট নিছে, এর ইয়েটা এখানেই ছিল, মানে সার্চ ফিল্টারটা এখানেই ছিল, হ্যাঁ, আবার অ্যাডভান্স করছে। আবার এখানে দেখেন কোভিড-19 রিলেটেড জব। তো কোভিড-19 রিলেটেড জব তো করার দরকার নেই আপনার। আপনার ক্লায়েন্ট লোকেশন, স্টার্টিং অবস্থায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট লোকেশন। আপনি 4টা লোকেশন সিলেক্ট করে দিবেন শুরুতে। আপনি দিবেন হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, দেন ফিল্টার হচ্ছে কিন্তু এই 4টা দেশ কান্ট্রি ব্যতীত অন্য অন্য কোনো কান্ট্রিতে মানে কাজে বিট করার দরকার নেই, কারণ কানেক্ট নষ্ট করা যাবে না। ইন্ডিয়া তো অবশ্যই যাবে না, ইন্ডিয়া পাকিস্তান, ওকে। ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, তারপরে আপনি দিবেন হচ্ছে ওকে, এখানে গিয়ে CANADA, ওকে। এই যে কানাডা চলে আসছে, কানাডা সিলেক্ট করে দেন। আর অস্ট্রেলিয়া দিয়ে দেন স্যার। দেখছেন এই 3টা কান্ট্রিতে মনে করেন যে টোটাল কাজ ছিল হচ্ছে 6500টা, তার মধ্যে এই 3টা কান্ট্রির কাজ আছে 4320টা। চিন্তা করা যায়? তারপরে বাকি অবশিষ্ট থাকে কি 2000 সামথিং। এবার দিব হচ্ছে অস্ট্রেলিয়া। আপনি চাইলে ইউরোপিয়ান কিছু কান্ট্রি দিতে পারেন, যেমন হচ্ছে ফ্রান্স দিতে পারেন, অথবা হচ্ছে আপনি জার্মানি দিতে পারেন, জার্মান বায়াররা ভালো হয়, অথবা স্পেন দিতে পারেন।
4735টা রেজাল্ট পাইলাম আমরা। কয়টা কান্ট্রি? 5টা কান্ট্রির। ওকে, তো কান্ট্রিগুলো যেহেতু সিলেক্ট করা শেষ, এরপর কি করবেন দেখেন, এরপর আছে জব টাইপ। এখানে ফিক্সড প্রাইস আছে, আওয়ারলি রেটে জব আছে। তো আপনি কি করবেন? আপনি আওয়ারলি রেটে জব করবেন না ফিক্সড? তো নতুনদেরকে কিন্তু আওয়ারলি রেটে কেউ হায়ার করতে চায় না, হ্যাঁ। তো ফিক্সড প্রাইসে হয়তো চিন্তা করে যে ফিক্সড প্রাইসের কোনো একটা জব করবে, যদি আপনি ভালো কাজ পারেন পরবর্তীতে আপনাকে আওয়ারলি রেটে হায়ার করবে, ঠিক আছে। তো আপাতত যেহেতু আপনারা একদম নতুন, আপনি হচ্ছে আওয়ারলি ফিক্সড দুইটাই রাখেন, দুইটা থেকে সুইটেবল জবগুলোকে ক্লিক মানে অ্যাপ্লাই করবেন। ইচ্ছা করলে ফিক্সড প্রাইসের জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এখানে কম্পিটিটর আবার বেশি হয়ে যাবে আপনার। আর দেখা যাবে যে ফিক্সড প্রাইসে আপনার হচ্ছে 1108টা জব, অথচ আওয়ারলি রেটে আছে 3626টা রেজাল্ট। তো 1108টা রেজাল্ট জবের মধ্যে দেখা যাবে যে আপনার এগুলোতে আবার কম্পিটিটর বেশি হবে, যে কারণে আমি দুটাই রাখলাম। ওকে, এক্সপিরিয়েন্স লেভেল দেখেন, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট নাকি হচ্ছে এক্সপার্ট। আচ্ছা, এখন আপনি এখানে যখন বায়াররা হচ্ছে জব প্রপোজাল সাবমিট করে, তখন ওরা খুঁজে যে এন্ট্রি লেভেল, মানে এন্ট্রি মানে কি, নতুন নতুন বায়ার মানে নতুন সেলার যারা, তাদেরকে খুঁজে। কিছু কিছু বায়ার আছে, আবার কিছু কিছু বায়ার খুঁজে ইন্টারমিডিয়েট যারা, তাদেরকে খুঁজে। আবার কিছু কিছু বায়ার খুঁজে এক্সপার্ট যারা, ঠিক আছে। এক্ষেত্রে এন্ট্রি লেভেল যারা, এগুলা ম্যাক্সিমাম হচ্ছে আপনার দেখা যায় যে যদি পেমেন্ট ভেরিফাই করা না থাকে, তাহলে বুঝবেন যে সেগুলো স্প্যামার। এন্ট্রি লেভেল খুঁজে যারা, তারা মূলত আসলে ওই স্যাম্পল হচ্ছে পাওয়ার ধান্দা, হ্যাঁ, স্যাম্পল খুঁজে খুঁজে কাজ করিয়ে নেবে এমনটা, ঠিক আছে। তো এরা হচ্ছে এন্ট্রি লেভেলের মধ্যে পড়ে। তারপরেও কিছু কিছু ভালো পাওয়া যায়, যেমন হচ্ছে অনেকে নতুনদেরকে মানে নতুনদের মানে জানে যে মার্কেটে হচ্ছে অনেক প্রাইস, যারা এক্সপার্ট তারা তো কম প্রাইসে কাজ করবে না, করাবে না, এজন্য অনেকে আবার এন্ট্রি লেভেলদেরকে বেছে নেয়। তো আমি এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট তিনটার একটা করে চুজ করব না, কেন? আমরা তিনটাই নিব। মানে যেটা আপনি সিলেক্ট করবেন, যদি ইন্টারমিডিয়েট সিলেক্ট করেন তাহলে ইন্টারমিডিয়েট শো করবে, এক্সপার্ট শো করে তাহলে এক্সপার্ট। তো আমরা তিনটাই নেব, এটা আর কোনো ক্লিক করার দরকার নাই। জব টাইপ যেমন আছে তেমন থাকবে, এন্ট্রি লেভেল যেমন আছে তেমন থাকবে। ক্লায়েন্ট হিস্টোরি দেখেন, নো হায়ারস মানে নতুন বায়ার, একদম হচ্ছে হায়ার করেনি এমন বায়ারের সংখ্যা আছে আপনার 1380টা। আর 1 থেকে 9 হায়ারস মানে একজন থেকে 9 জন হায়ার এমন বায়ারের সংখ্যা হচ্ছে আপনার 1601 জন। আর 10 প্লাস উপরে এমন বায়ারের সংখ্যা হচ্ছে 1654। এখন আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি, ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে নো হায়ার যে বায়ারগুলো হয়, এরা মূলত নতুন, হ্যাঁ, এরা নতুন। এদেরকে ইমপ্রেস করা কিন্তু খুব সহজ হয়, এদেরকে ইমপ্রেস করা কি হয়, খুব সহজ হয়। এবং তাকে দেখবেন যে আপনি খুব সহজেই ইমপ্রেস করতে পারবেন, ফিল্টার করে নিয়ে আপনি সহজে তাকে ইমপ্রেস করে কাজ নিতে পারবেন। আবার এই যে নো হায়ারস এর কিছু আবার নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে স্প্যামার কিন্তু থাকে নো হায়ারস এর সব থেকে বেশি, কারণ এরা কোনো হায়ার করে না, শুধুমাত্র স্যাম্পলের জন্য ওই ওয়েবসাইটে কাজের প্রপোজাল সাবমিট করে, স্যাম্পল দিয়ে ওরা ডেলিভারি দেয় কাজ। তো এক্ষেত্রে এটা একটু একটু হচ্ছে আপনাকে রিসার্চ করে দেখতে হবে, আসলে বায়ারের প্রোফাইলটা একটু চেক করে দেখতে হবে যে সে তার হচ্ছে মানে হায়ার রেটটা কত। হায়ার রেটটা যদি আপনি দেখেন, অথবা হচ্ছে তার হচ্ছে বিগত যে সে যদি জব প্রপোজাল অনেকগুলো সাবমিট করে কিন্তু তার মধ্যে হায়ার করছে কয়টা, যদি নো হায়ার থাকে তাহলে তো সে হায়ারই করে নাই। তো আপনি একটা কাজ করতে পারেন এখান থেকে, এই যে যেগুলো আছে এক্সপার্ট বায়ার, এই কাজগুলোকে আপনি অ্যাভয়েড করে 1 থেকে 9 অথবা নো হায়ারস এদেরকে ইমপ্রেস করার ট্রাই করেন, তাহলে এই এক্সপার্টদেরকে আপনি পরে কাজ করবেন এক্সপার্টদের সঙ্গে, মানে যারা অলরেডি, এরা কিন্তু আর নতুনদেরকে হায়ার করতে চাইবে না। এই যে 10 প্লাস হায়ার যারা, এরা কিন্তু নতুনদেরকে খুব কমে হায়ার করে, ঠিক আছে, কারণ এরা হচ্ছে কাজ করিয়ে নিতে নিতে ঝানু হয়ে গেছে। তো দেখা গেছে নতুনদেরকে হায়ার করলে দেখা যায় উল্টো পাল্টা কাজ সাবমিট করে দেয়, তাহলে অনেক ঝামেলা পোহাইতে হয়। সবাই যে আবার ওরকম এমনটা না। তো আপনি এইটা আর এটা চুজ করে দিতে পারেন, এই দুটা। তারপর নাম্বার অফ প্রপোজাল দেখেন, অবশ্যই লেস দেন 5, তাহলে আপনাকে আর খুঁজতে হবে না। স্টার্টিং অবস্থায় যে কাজগুলোতে আপনি বিট করবেন প্রত্যেকটা হবে লেস দেন 5, সব থেকে 5 মানে মানে সর্বোচ্চ 5 থেকে 10, এই দুইটা। স্যার উপরে ক্লিক করে গেছে। আচ্ছা, ঠিক
ঠিক আছে, 5 থেকে 10 লেস দেন 5। আচ্ছা, এবার হচ্ছে বাজেটের বিষয়টা, বাজেট যে কোনো বাজেট হলেই হবে। প্রজেক্ট লেন্থ, এটাও যে কোনো লেন্থ হলেও কোনো সমস্যা নেই। আর ক্লায়েন্ট ইনফো অবশ্যই দেখেন মাই প্রিভিয়াস ক্লায়েন্ট, এখানে তো মনে করেন যে এই মুহূর্তে এখানে ওই কাজ শো করতেছে 0, পেমেন্ট ভেরিফাইড হচ্ছে এত। আর আপনি একটা স্ট্র্যাটেজি দেখেন, আপনাকে যেটা করতে হবে পেমেন্ট ভেরিফাই, এবং কিছু কিছু বায়ার দেখবেন যে পেমেন্ট আনভেরিফাইড লেখা আছে, পেমেন্ট কি আনভেরিফাইড। তো এদের কাজে অ্যাপ্লাই করে লিড নষ্ট করার দরকার নাই, এই আনভেরিফাইড, এই জন্য আমরা এখান থেকে ফিল্টার করে নেব, পেমেন্ট ভেরিফাইড যেগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে স্প্যামারদের মানে কাজগুলো আমাদের ওয়ালে আসবে না। বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্প্যাম যারা করে তারা পেমেন্ট ভেরিফাই করে না, কারণ ওদের মাল্টিপল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো দেখেন এখন এই মুহূর্তে কাজ আসলো কতগুলো, মাত্র 1106টা কাজ আসলো। ওকে, বুঝতে পারছেন? এবং লেস দেন 5। এই মুহূর্তে আপনি কি করবেন, এটা কি করবেন, আর কিন্তু ফিল্টার দেওয়ার মতো এখানে অপশন নাই। তো এই মুহূর্তে আপনি এই ফিল্টারটা সেভ করবেন, যে সেভ সার্চ, সেভ সার্চে ক্লিক করবেন। আপনি লিখলেন লেস জেনারেশন নিউ 2020 দিলাম, নিউ সার্চ নাম দিয়ে একটা সেভ করে দিলাম। ওকে, এখন আপনি যখন মনে করেন যে সার্চ করবেন, তখন বারবার আপনাকে ফিল্টার করতে হবে না, একবার ওই সার্চে এখানে ক্লিক করলে আপনি আপনার ফিল্টারে এখানে শো করবে। কোথায় শো করবে দেখেন একবার। সাপোজ আপনি আপওয়ার্কে চলে যান, এই যে দেখেন লিড জেনারেশন নিউ 2020, এই যে এটা। এখন আমি যদি এখানে ডাইরেক্ট ক্লিক করি, আমাকে কিন্তু আর ফিল্টার করার প্রয়োজন হচ্ছে না, বারবার ফিল্টার করার প্রয়োজন হচ্ছে না, একবারেই ফিল্টার হয়ে রেজাল্টটা চলে আসছে। বুঝাতে পারছি? জি স্যার। এবং এবং হচ্ছে আপডেট কাজগুলো আসবে প্রতিনিয়ত। মনে করেন যে আপনি 5 মিনিট পরে, মনে করেন যে আপনি হচ্ছে এখন এই যে এটা দিয়ে ফেসবুক বিজনেস পেজ, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন এখানে পোস্টেড 2 আওয়ার্স অ্যাগো, তার মানে কি আমি ফিল্টার করছি অনেক আগে, 2 আওয়ার্স অ্যাগোর যে কাজগুলো সেটাও কিন্তু শো করতেছে। সো ডোন্ট ওরি যে আপনি যে হচ্ছে ফিল্টার করলে যে আপনি কারেন্ট কাজগুলো শো করবে না, এমনটা না। তো লিড জেনারেশনে ক্লিক করেন, এটা হচ্ছে ফিল্টারের কাজ। দেখেন এখানে কাস্টম ক্লোথিং ফর বেসবল অ্যান্ড সফটবল ফ্রেন্ডলি পজিটিভ, একটু নিচে যান, লিড জেনারেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সেটিং সোলার লেস দেন 5। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট সেটিং মানে হচ্ছে এগুলো আপনাকে যেটা করতে হবে, লিড জেনারেট করে আপনাকে আবার কথা বলতে হবে, কথা বলে কনফার্ম করতে হবে যে হ্যাঁ তারাই প্রোডাক্টটা কিনবে, তার লিডগুলো আপনার ক্লায়েন্টকে দিতে হবে। এগুলোর কাজ একটু হচ্ছে আপনার ইয়া হয়, সময় সাপেক্ষ হয়, এবং হচ্ছে অনেক বেশি কথা বলতে হয়। যেমন এটা দেখেন, রিসার্চ এ প্রোডাক্ট নিশ, আইডেন্টিফাই প্রোডাক্টস এন্ড ফিল এ স্প্রেডশিট।
আপনি চাইলে যেটা করতে পারেন, এখানে সাপোজ মনে করেন যে আপনি এই 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 কিওয়ার্ডটা যে আপনি দিয়েছেন এখানে, এটা তো হচ্ছে সার্চের মানে ডিফল্ট ভাবে সেভ করছি। এখান থেকে হচ্ছে ওপেন ইন জব সার্চ, এই যে ফিল্টারটা আমাদের চলে আসলো। আপনি এটাকে মডিফাই করতে পারবেন। কিভাবে মডিফাই করতে পারবেন দেখেন, শুধু লিঙ্কডইন লেখেন, সাপোজ চিন্তা করুন যে এটাতে আমরা অ্যাপ্লাই করব। দেখেন এখানে বলছে, টাইটেলে বলছে লিঙ্কডইন B2C লিড জেনারেশন এন্ড অর্গানিক কনভারসেশন, মানে আপনাকে কথা বলতে হবে। লিঙ্কডইনে আমরা জানি যে কথা বলা যায়, তো কথা বলে আপনাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেটআপ করতে হবে। এবং লিঙ্কডইন প্রো হু উইল বি এবল টু জেনারেট, লিঙ্কডইন প্রো বলছে মানে এটা হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর, কারণ আমরা জানি যে নরমাল লিঙ্কডইনে কনভারসেশন করা যায় না। ঠিক আছে, বলছে হট লিডস বাই অর্গানিক কনভারসেশন উইথ টার্গেটেড প্রসপেক্টস। ওকে, $300 এটা ফিক্সড প্রাইস। এখানে দেখেন স্মল এমপ্লয়ি বিজনেস সাইজ এক্সপিরিয়েন্স 10 থেকে 99 এমপ্লয়ি সাইজ দিতে হবে। মানে আমরা ফিল্টার করতে পারবো, কিন্তু লিঙ্কডইন থেকে ফিল্টার করতে পারবো। এবং ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স B2B B2C লিস্ট বিল্ডিং ডাটা মাইনিং। তো অলরেডি 10 থেকে 15টা কাজ করছে, 11 এখন পর্যন্ত দেখেন ইন্টারভিউ কাউকে নেয়নি, ইনভাইট সেন্ডও করে নাই, তার মানে এখন পর্যন্ত বায়ার ঘুমিয়ে আছে। তো আপনি চাইলে কাজটা দেখেন, এখানে দেখবেন যে আপনার হায়ার রেট টোটাল স্পেন্ড 1 হায়ার করছে এবং নতুন বায়ার মাত্র একজন ব্যক্তিকে হায়ার করছে, 12% হায়ার রেট, 1 ওপেন জব। হায়ার রেটটা একটু কম, তো হায়ার রেটটা আপনারা একটু খেয়াল করবেন, এটা যেন মিনিমাম আপনার হচ্ছে 50-এর উপরে থাকে। হ্যাঁ, 50-এর উপরে থাকে। যদি নতুন হয় তাহলে অবশ্যই হায়ার রেটটা এত হবে না। ঠিক আছে, তারপরে একটু 50-এর বা 30, 40, 40-এর উপরে হওয়াটা স্বাভাবিক। হায়ার রেট মানে হায়ার রেটটা দেখে বায়ারের হচ্ছে মন মানসিকতা বোঝা যায়, বা মানে অনুধাবন করা যায় যে আসলে সে আপনার কানেক্টটা নষ্ট হবে কিনা, বা হচ্ছে সে আপনাকে হায়ার করবে কিনা। তো সিম্পলি দেখাই আমি আপনাকে, যদি হচ্ছে এই কাজে যদি আপনি বিড করতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাজের উপরে ক্লিক করে সাবমিট প্রপোজালে ক্লিক করবেন। সাবমিট প্রপোজালে ক্লিক করার পরে একটা পপ আপ আসবে, দেখবেন এখানে বলছে প্রপোজাল সেটিং জেনারেল প্রোফাইল। এখান থেকে আপনি কোন প্রোফাইলটা ইয়ে করতে চান, যে আপনার যদি দুইটা প্রোফাইল থাকে, লিড জেনারেশনের যদি প্রোফাইল থাকে তাহলে আপনি যে লিড জেনারেশনের প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন। তো আমার এই দুইটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, ইমেল মার্কেটিং এর আছে। তো যদি আমি চাই যে এটা যেহেতু হচ্ছে আপনার B2C, তো এটা জেনারেল প্রোফাইল থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, এবং 4টা কানেক্ট আমার যাবে। আমার এই মুহূর্তে 44টা কানেক্ট আছে, তো 44টার মধ্যে 4টা গেলে 40টা থাকে, রিমেইনিং দেখাচ্ছে 40টা। জব পোস্টিং হচ্ছে এটা, আর কোম্পানি এটা হচ্ছে ডেসক্রিপশন ওদের। তো আপনি এখানে এসে দেখবেন যে আছে এখানে আপনি হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড, বাই মাইলস্টোন না বাই প্রজেক্ট, কিভাবে। যদি বাই মাইলস্টোন দেন তাহলে আপনাকে মাইলস্টোন অনুযায়ী, মাইলস্টোন মানে হচ্ছে আপনার অনেকটা কাস্টম অফারের মতো, আমরা ফাইবারে কাস্টম অফার সেন্ড করি না, সেটা হচ্ছে বাই মাইলস্টোন। আর বাই প্রজেক্ট হচ্ছে কোনো গিগের উপরে সরাসরি একটা, মনে করেন যে আপনাকে বলা হলো যে প্রজেক্টটা কমপ্লিট করবা, তোমাকে কত ডলার দিব, বললেন যে $300 দিতে হবে। তো এই মাইলস্টোনটা কিন্তু ভেঙে ভেঙে দিতে পারে বায়ার। হ্যাঁ ঠিক আছে, $300 তোমাকে আমি আজকে $100 দিচ্ছি, কালকে $200 দিব, আর কাজ শেষ হলে আর $100 দিব। এটা হচ্ছে মাইলস্টোন অনুযায়ী হয়। Divide the project into smaller segments called milestone. You will be able to paid for milestones as they are completed and approved. আপনি প্রজেক্ট দিয়ে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, $300
$60 হচ্ছে বায়ার কেটে নিবে, মানে ফাইবার কেটে নিবে $60, 20% কেটে নিবে। $100 $20 হলে $300 কত হবে? $60 হবে। কিন্তু আপনাদেরকে যে পোর্টফোলিও সাইট ওপেন করতেছে, এরকম সাইট থেকে যদি বায়ার ইমপ্রেস করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি পেওনিয়ারে পেমেন্ট নেবেন, পেওনিয়ারে আপনাকে $300 দিলে $300ই আপনি পেমেন্ট পাবেন। ইউ উইল রিসিভ $240 আপনি রিসিভ করবেন। এখানে গিয়ে আপনি এটা থেকে সিলেক্ট করবেন আপনি লেন্থ অনুযায়ী। যদি কাজটা অনেক বড় হয় তাহলে হচ্ছে মোর দেন 6 মান্থ, যদি আরো বড় না আরো ছোট হয় তাহলে 3 to 1 মান্থ, লেস দেন 1 মান্থ দিবেন, কারণ এখানকার যে ছোট ছোট কাজগুলো আপনারা করবেন। লেস দেন 1 মান্থ দিবেন। আর এখানে সুন্দর করে একটা কভার লেটার দিবেন। কভার লেটার তো অবগত করছি এর আগেই, ফাইবারের কভার লেটার, আপওয়ার্কের কভার লেটার একদম সেম, এবং সেগুলো আপনি এই যে ক্লায়েন্টের হচ্ছে ইনস্ট্রাকশন অনুযায়ী কভার লেটারটা লিখবেন। লিখে আপনি দরকার হলে প্রয়োজনে একটা স্যাম্পল এখানে আপলোড করে দিবেন। এই আপলোড ফাইলে ক্লিক করলে আপনি একটা স্যাম্পল দেওয়ার বক্স পাবেন। এখানে ফাইবারের কিন্তু হচ্ছে করা যায়, মানে করা যায় না, মানে প্রপোজাল সাবমিট করার সময় স্যাম্পলটা আমরা গুগল শিটের মধ্যে দেই, আর এখানে সরাসরি আপলোড করা যায়। এজন্য আবার আপওয়ার্কে আবার ইমপ্রেস করা যায় খুব সহজেই। আপনি যদি অ্যাডভান্স কাজের কিছু কোয়ালিটি বায়ারকে দেখাইতে পারেন, তাহলে 100% বায়ার আপনাকে নক করবে। বুঝতে পারছেন? এই হচ্ছে আপওয়ার্ক। জাস্ট হচ্ছে তারপরে আপনি কভার লেটার দিলেন, আপলোড ফাইল ক্লিক করলেন। কভার লেটারের সঙ্গে আপনি একটা গুগল শিটের ইউআরএলও দিতে পারেন আপনার কাজের পোর্টফোলিও হিসেবে, বা হচ্ছে অন্য কিছু দিতে পারেন। আপনি ইউআরএল দিলে কাজের হচ্ছে স্যাম্পল দিতে পারবেন, দিয়ে সাবমিটে প্রপোজালে ক্লিক করবেন, বাস শেষ, চলে গেল আপনার 4টা কানেক্ট এখান থেকে খরচ হয়ে গেল। এই হচ্ছে প্রপোজাল সাবমিট করা। বুঝতে পারছি? জি স্যার, আজান দিয়েছে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর বেশি বেশি বায়োডাটা সেন্ড করুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।